আমরা ভারতের সঙ্গে আলোচনা করতে চাই। দুই পক্ষের মধ্যে যা সমস্যা আছে আলোচনার টেবিলে আমরা মিটিয়ে নিতে চাই এবং দুই দেশের সম্পর্ক ভালো করতে চাই। কালকে ভারতবর্ষ ব্যবসা বন্ধের পর বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতি উঠে এলো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এখন ভারতের পায়ে ধরে ব্যবসা বাণিজ্য চালু করার ফের চেষ্টা করলেন। কিন্তু এই পরিস্থিতিতে একদিনে হয়নি। এই পরিস্থিতিটা হঠাৎ করে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার ইনভাইট করলেন কেন, যার ফলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ প্রায় $157 কোটি। এই ক্ষতি পূরণ মোহাম্মদ ইউনূস সরকারের করার তো ক্ষমতা নেই, উল্টে তার অপরিপক্ক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আজকে গোটা দেশকেই সম্পূর্ণ বিপদের মুখে কিন্তু ফেলে দিয়েছেন। আসলে এই বীজ মানে এই ভারত বিরোধিতার বীজ কিন্তু পোতা হয়েছে অত্যন্ত সুনিপুণ দক্ষতায়। 1 বছর আগে বাংলাদেশে একটি আন্দোলন হয়েছিল, আপনাদের হয়তো অনেকেই মনে আছে। আন্দোলনের নাম ছিল বয়কট ভারত। অর্থাৎ বাংলাদেশিরা, এক শ্রেণীর বাংলাদেশিরা ঠিক করেছিলেন ভারতীয় কোনো পণ্য তারা আর ব্যবহার করবেন না, কেন ভারতের মার্কেট বাংলাদেশের জন্য খুলে দেওয়া হবে এবং ভারত সে সময় বাংলাদেশে মানে আজ অব্দি বাংলাদেশে $700 কোটি জিনিসপত্র পাঠায়। যদি ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বয়কট করে তাহলে বাংলাদেশের পণ্যের সমাহার বাড়বে এবং সাধারণ মানুষ বাংলাদেশের পণ্যকে অনেক বেশি ইউজফুলনেস করতে পারবে, ব্যবহারের উপযোগী করতে পারবে। এই বয়কট ভারত এটি কি শুধুমাত্র একটি সামাজিক আন্দোলন ছিল যে কালকে আমি ইচ্ছা করলে বয়কট পাকিস্তান শুরু করে দিলাম? নিঃসন্দেহে নয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এর একটা রাজনৈতিক গুরুত্ব ছিল। অ্যাকচুয়ালি শেখ হাসিনার বন্ডিং এবং লোকাল লেভেলে কন্ট্রোলটা এতটাই ভালো ছিল যে তারা শেখ হাসিনাকে সরানোর জন্য বিভিন্ন পন্থা কিন্তু বিভিন্ন সময় ট্রাই করেন। সর্বশেষ পন্থা ছাত্র আন্দোলন, শিক্ষার দাবিতে আন্দোলন, কোটা মুক্তি আন্দোলন, এগুলো আপনারা জানেন। আর এই ছাত্র নেতাদের পিছনে সামনে রেখে পিছনে কয়েক হাজার কোটি টাকার যে খেলা হয়েছে, ইউএসএইড এর টাকাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাও ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আমি একাধিক ভিডিওতে তথ্য দিয়ে আপনাদের বুঝিয়েছি। কিন্তু সেই বয়কট ভারত আন্দোলনটাও কিন্তু হাসিনা বিরোধী একটি আন্দোলন ছিল এবং ওটি নিপাক একটি রাজনৈতিক আন্দোলন ছিল, তা হয়তো আজকে আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র ভারত বিরোধী মানুষগুলোকে একজোট করার জন্য সেই আন্দোলন কিন্তু সংগঠিত করা হয়েছিল। যারা মুক্তিযোদ্ধাকে গুরুত্ব দেয় না কিংবা যারা মুক্তিযোদ্ধাকে গুরুত্ব দেয় কিন্তু ভারত বিরোধী, এই দুই পক্ষের মানুষকেই একজোট করার আন্দোলন ছিল ভারতীয় পণ্য বয়কট আন্দোলন, যা শেখ হাসিনার বিপক্ষে অত্যন্ত সুনিপুণ দক্ষতার সঙ্গে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছিল। যারা সেই আন্দোলন করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে তারা কি বলতে পারবেন তারা 100% ভারতীয় পণ্য বয়কট করেছেন? পারবেন না। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছিল যেহেতু আওয়ামী লীগের বিপক্ষে কোনো শক্তিশালী বিরোধী দল নেই, তাই বিভিন্ন উপায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা পাল্টা একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন সে সময় আন্দোলনকারীরা। কখনো বয়কট আন্দোলন, কখনো কোটা আন্দোলন, এমনকি এমন কিছু আন্দোলন বাংলাদেশে শেষ 3-4 বছর হয়েছে যার নিশানায় ছিলেন শেখ হাসিনা সরকার এবং তার একটাই দাবি ছিল শেখ হাসিনাকে সরাতে হবে। কোনোটাই কিন্তু তথাকথিত কোট আনকোট রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, কিন্তু পুরো মাত্রায় রাজনৈতিক আন্দোলন ছিল, তা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন। মোহাম্মদ ইউনূসের কার্যকারিতা আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন বাংলাদেশের ইতিহাসে উনি যে সকল কাজগুলো করে যাচ্ছেন তা হয়তো এক গভীর ক্ষত সৃষ্টি করবে বাংলাদেশের। প্রথম কথা, ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এরকম মাথার দিব্যি মোহাম্মদ ইউনূসকে কেউই দেয়নি। আমরাও বলছি না আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখুন, কিন্তু যেখানে আপনাদের অর্থনীতি 90% ভারতের উপর ডিপেন্ডেন্ট, সেখানে শত্রুতা বাড়ানো মানে আপনি যে নিজের পায়ে নিজে কুড়ুলটা মারছেন তা তো সাধারণ বাচ্চা ছেলেও আজকে বুঝতে পারবে। যেখানে আপনাদের দেশ থেকে ভারতে পণ্য যায় এবং ভারতীয় পণ্যের উপর আপনাদের জীবন জীবিকা ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, যেখানে ভারতের বাজেটে আপনাদের জন্য আলাদা করে বাজেট বরাদ্দ থাকে, যেখানে একের পর এক প্রজেক্টে ভারতের নামটা জড়িয়ে আছে, ঠিক সেখানে প্রথম দিন থেকে ভারতের বিপক্ষে কথা বলা মানে আপনি সাধারণ মানুষের মনের মণিকোঠায় পৌঁছানোর চেষ্টা হয়তো করলেন, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারলেন না। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন, যে ভারত বয়কট স্লোগান দিয়ে আপনি ক্ষমতায় বসেছেন সেই ভারতই আজকে আপনাকে বয়কট করলো, আর আপনি এখন বলছেন আমাদের সঙ্গে আলোচনা চান, আপনি সমস্যার সমাধান চান, ব্যবসায়ী সম্পর্ক খারাপ করতে চান না।
ভারত বয়কট করতে করতে কখন যে ভারতই আপনাকে বয়কট করতে পারে বা ভারতই আপনাকে বয়কট করে দেবে তা আপনি ধরতেও পারলেন না। এখন ভারত আপনার বিপক্ষে কি সিদ্ধান্ত নিয়েছে? চেকপোস্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পণ্য ভারতে কিন্তু দুভাগে ঢুকতো, একটা হলো ল্যান্ড ওরিয়েন্টেড যে চেকপোস্ট আছে সেখান থেকে, 2 নম্বর ঢুকতো ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং ল্যান্ড কাস্টম স্টেশন থেকে। আপাতত ভারত সরকারের সিদ্ধান্তে এই দুটি দরজাই বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশ এই পৃথিবীর অন্যতম যদি বলা হয় এক্সপোর্টার অফ গার্মেন্ট অর্থাৎ বস্ত্র শিল্পের। আজকে ভারত এই বস্ত্র শিল্পকেও কিন্তু বাংলাদেশের বহু ক্ষেত্রে বাঁচিয়েছে বিভিন্ন উপায়ে। কখনো ট্রানজিট করিডর দিয়েছে, যেই ট্রানজিট করিডর দিয়ে আপনি স্পেন, ইতালি, ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে বস্ত্র সরবরাহ করতে পারতেন। কখনো সেই বস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল তুলো, সেই তুলোর যোগান ভারত দিয়েছে। এমনকি কখনো সেই বস্ত্র শিল্পের বানানো এই বস্ত্রগুলো, পাঞ্জাবি বলুন, জামা বলুন, তা কিন্তু ভারতের ব্যবসায়ীরাও কিনে নিয়ে আপনাদের বস্ত্র শিল্পকে বাঁচিয়ে দিয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যে প্রধান ভিত্তি সেই বস্ত্র শিল্পটাকেই তুলে দিলেন মোহাম্মদ ইউনূস। একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা অসন্তোষ পালন করছেন। এমনকি কিছু জায়গায় ছবি আমি দেখলাম যে বস্ত্র শিল্পীদের উপর গুলি চালানোর অভিযোগও বাংলাদেশে কিন্তু শোনা গেছে। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তারপর থেকে আপনারা অনেক কিছুই ভারতবর্ষকে আর পাঠাতে পারবেন না। তার মধ্যে 1 নম্বর নিশ্চয়ই বস্ত্রশিল্প, এডিন অয়েল এবং বিভিন্ন কিছু, আপনি যদি আরো ব্যাখ্যা করে দেখেন তাহলে দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান, যেমন প্রক্রিয়াজাত খাদ্য, কাঠের আসবাব, রং, প্লাস্টিকের জিনিসপত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যার উপর আপনাদের বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, সেই অর্থনীতি এখন ক্রমশ ধসে পড়ল ভারতের একটা সিদ্ধান্তে। আর এরপরেই আপনাদের এই স্টেটমেন্ট, আপনারা ভারতের সঙ্গে আলোচনা চান, আলোচনা করে সমস্যার সমাধান চান। কিন্তু মন থেকে বলুন তো, শেষ 8 মাসে আপনি এমন কি করেছেন যে ভারত আপনার সঙ্গে আলোচনা করবে? আপনি শেষ 8 মাসে 1% এমন কিছু কি করতে পেরেছেন যা প্রতিবেশী দেশ আপনার উপর কনফিডেন্স শো করতে পারে, আত্মবিশ্বাস দেখাতে পারে? করেননি। দিনের পর দিন 7 সিস্টার্স নিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি যখন চীনে গেছেন সেখানে স্পিচ দিয়ে বলেছেন আপনি নাকি এই অঞ্চলের গার্ডিয়ান এবং ভারত নাকি ল্যান্ডলক। ফলে সব মিলিয়ে দিনের পর দিন আপনার ভুলভাল কথাবার্তার জন্য, অপরিপক্ক রাজনীতির জন্য আজকে বাংলাদেশের বস্ত্র শিল্প, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে বিপদে চলে গেল। কালকে IMF থেকে হয়তো লোন আপনাকে দেবে, পরশুদিন দেবে, বা কোনো না কোনো দিন হয়তো দেবে। কিন্তু একটা দেশ IMF এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সেই দেশের চালানোর জন্য তো শাসক দরকার হয় না। আমি বসলেও হয়তো লোন নিয়ে দেশ চালাতে পারবো। কিন্তু ম্যাটারটা হলো আলটিমেটলি যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আপনি দেখিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই বাংলাদেশকে কি সোনার বাংলাদেশ আপনি নিজেও বলতে পারবেন? খুন, মারপিট, রাহাজানি, আইন শৃঙ্খলার অবনতি, এমনকি সেনাবাহিনীর বিপক্ষে বিক্ষোভ, কি হয়নি শেষ 8 মাসে? আপনার দলের ছাত্র নেতারা দিনের পর দিন প্রধানমন্ত্রীকে টুইট করে কোট করে টুইট করেন, নোংরা গালাগালি দেন ভারতকে, এবং সবকিছুতেই তারা ভারত বিরোধিতা খুঁজে পান। দেখুন, ভারত বিরোধিতা খুঁজে পাওয়া আর প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে থেকে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। ঝগড়া করলে তার মাসুল তো আপনাদেরও দিতে হয়। আজকে হয়তো আপনি বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আলোচনা চাইছেন, কিন্তু বিশ্বাস করুন আমার মনে হয় সময়টা অনেকটা লেট হয়ে গেছে। ভারত পাকিস্তান যুদ্ধের সময় আপনি যে ভূমিকা পালন করেছিলেন তাতে ভারতবর্ষ নিঃসন্দেহে খুশি হবে না। সেখানে পাক হাই কমিশনের সঙ্গে আপনি মিটিং করেছেন, সেখানে আপনাদের দলের পক্ষ থেকে, আপনাদের দেশের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে যখন ভারত পাকিস্তানের সঙ্গে ঝগড়াঝাটি করবে তখন চীনকে নিয়ে 7 সিস্টার্সে অ্যাটাক করো। অর্থাৎ দিনের পর দিন ভারতকে উস্কানি দিয়ে গেছেন আপনি। আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি চাইছেন আলোচনা। আমার মনে হয় না আদতে এটা করা সম্ভব বলে। আর একটা বিষয়, ভারত আপনাদের দেশে $900 কোটি জিনিসের আপনাদের দেশে চালান করে, রপ্তানি করে। ফলে আপনারা কিন্তু ভারতের অন্যতম বড় গ্রাহক। আজ অবধি যারা বয়কট ভারত করেছেন, আপনারা কি ভারতীয় পণ্য বয়কট করতে পেরেছেন? পারেননি। কারণ আপনারা বয়কট করলে আসলে আপনাদের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ ধসে যাবে। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য যে কাঁচামাল প্রয়োজন তার 90% আপনারা ভারত থেকে কেনেন। অর্থাৎ ভারত থেকে যে জিনিস আপনারা নেন সেই জিনিসটাকে ম্যানুফ্যাকচার করে আবার বিদেশের মার্কেট বা ভারতেই বিক্রি করছেন। এটা তো একটা সাপ্লাই চেন। এই ছোট্ট জিনিসটি যদি আপনি না বোঝেন
তাহলে বিশ্বাস করুন আপনি ক্ষমতায় বসার যোগ্যই নয়। আপনি সাপ্লাই চেনটাকে ডিস্টার্ব করে দিলেন। এখন ভারত আপনাদের জিনিসপত্র স্থলবন্দর দিয়ে স্থলপথে ভারতে আসাই বন্ধ করে দিলেন। দুটো জলবন্দর খোলা রেখেছে, কিন্তু আসলে বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা বলে, সেই কলকাতা শ্যামাপ্রসাদ পোর্ট এবং মুম্বাইয়ের পোর্ট দুটো দিয়ে জিনিসপত্র পাঠাতে আপনাদের যা খরচ হবে তাতে আপনারা হয়তো আর সামলাতে পারবেন না। অর্থাৎ সব মিলিয়ে ভেঙে পড়ছে আপনাদের অর্থনীতি, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। এবং আপনি এখন বুঝতে পারছেন ভারত বিরোধিতা হয়তো ভুল হয়ে গেছে, তাই আলোচনা করতে চাইছেন, গোল টেবিল বৈঠক করতে চাইছেন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে অবাস্তব এবং এটা অপ্রয়োজনীয় বলে ভারতীয়রা হয়তো মনে করে। কি করা উচিত? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সঙ্গে ফের আলোচনা করা উচিত, নাকি পাকিস্তানের মতো যোগ্য জবাব দেওয়া উচিত বাংলাদেশকে? এই বাংলাদেশের বিপক্ষে তো যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করার প্রয়োজনও নেই, দরকারও নেই যুদ্ধ করার। শুধুমাত্র একটা চুক্তি বাতিল করে দিয়েছে, মাল পাঠানো এদিক ওদিক করা বন্ধ করে দিয়েছে, তাতেই তরপর করে কাঁপতে শুরু করেছে। এরা আবার বড় বড় কথা বলছিল দুদিন আগে, দেখলে খারাপও লাগে। আমার কথাবার্তা শুনে বাংলাদেশে বিদ্বেষী মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে এই ধরনের অপরিপক্ক রাজনীতি যারা করে তাদের হয়তো জিও পলিটিক্যাল সার্ফেসে বেঁচে থাকারই কোনো দরকার নেই। জানি না আপনি কি করবেন, কিন্তু ভারতের যে পদক্ষেপ তাতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে গেল, এ 100% নিশ্চিত। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।